আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বাসার জন্য একদম সাদামাটা মাছ রান্না করব এবং মাছটা আই হোপ যে আপনাদের অনেকেরই পছন্দ হবে। সেটা হচ্ছে পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ। আমি এখানে সামুদ্রিক পোয়া মাছটা পাওয়া যায় এবং অসম্ভব টেস্ট পোয়া মাছটা। তো আমি সামুদ্রিক পোয়া মাছ কিনে এনেছিলাম, সেটাকে আস্তেই আমি হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছি। পোয়া মাছটা আমি রান্না করব বেগুন দিয়ে। আমি বড় একটা বেগুন আমি জাস্ট 6 টুকরা করে এটাকেও আমি একটু হলুদ লবণ মেখে আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে করে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট। আমার লাগছে পেঁয়াজ কুচি, কিছু টমেটো কুচি, কিছু টমেটো ফালি, কিছু কাঁচামরিচ, লবণ, আমার গার্ডেনের ফ্রেশ ধনেপাতা আর এদিকে লাগছে আমার একেবারেই বেসিক মশলা, হলুদ মরিচ আর একটু ধনের গুঁড়া। তো আমি এই তেলটা মধ্যেই আমি মাছ এবং বেগুনটা ভেজেছিলাম, সেই তেলটাই আমি ব্যবহার করছি। তো আমি চুলাটা ধরিয়ে দেই। আমি এতে আরেকটু তেল ব্যবহার করব, দিয়ে দিচ্ছি সাদা তেল। আসলে এই বেগুন দিয়ে পোয়া মাছটা আমার আম্মা একরকম করে রান্না করতো। সেটা হচ্ছে বেগুন দিয়ে এরকম পোয়া মাছ এভাবে ভেজে সুন্দর ভুনা করতো। তো আপনারা অনেকেই বেগুনের টক খেয়েছেন। তো আমিও বাসাতে বেগুনের টকটা রান্না করি খিচুড়ির সাথে বা পোলাওর সাথে খাওয়ার জন্য। তো আমার আম্মা যখন এই মাছ দিয়ে বেগুনটা ভুনা করতো, অনেক সময় দেখা যেত জলপাইয়ের সিজনে আম্মা বেশ অনেকগুলো জলপাই কেটে দিয়ে দিত, তাতে করে তরকারিটা হালকা একটু টক লাগতো। ভুনা ভুনা মাছটা ভাজা, বেগুনটা ভাজা, অসম্ভব মজা লাগতো। আর যদি জলপাই না থাকতো তাহলে আম্মাকে দেখেছি যে একটু তেঁতুল গোলায় সামান্য একটু তেঁতুল দিয়ে দিতেন, অসম্ভব মজা লাগতো। বিশেষ করে সামার টাইমে প্রচণ্ড গরমে তখন আম্মা এইভাবে মাছ বেগুন দিয়ে ভেজে একটু টক করে রান্না করতেন, খেতে অসম্ভব মজা লাগতো সামারের টাইমে। তো যাই হোক, আজকে আর আমি তেঁতুলটা দিব না। তো আজকে আমি এমনি নর্মালি বেগুন দিয়ে পোয়া মাছটাকে ভুনা করব। আরেকদিন আপনাদেরকে আমি বেগুনের টক রান্না করে দেখাবো। হ্যাঁ, আশা করি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ আর কিছু কুচনো টমেটো। আমি জিনিসটাকে একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজটা একটু নরম হয়ে যাক, আমি ফিরবো খুব শর্ট টাইমে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। রান্নাটা বসাতেই বাহিরের ওয়েদারটা দেখেন না কেমন হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকালে ওয়েদারে দেখেছিলাম 20% চান্স আছে বৃষ্টি হবার, কিন্তু এখন তো মনে হচ্ছে 50% চান্স আছে বৃষ্টি হবার। খুব সুন্দর, এটা খুলে দেখাই, দেখেন সুন্দর ওয়েদার। আকাশে মেঘ, অন্ধকার হয়ে গেছে। ভালোই আকাশে মেঘ এবং ভালোই অন্ধকার হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। মনে হচ্ছে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। চলেন, আমার পেঁয়াজটা মনে হয় ভাজা হয়ে গেছে, চলেন মশলাগুলো অ্যাড করি।
আমি চলে এসেছি। আমার পেঁয়াজটা ভালোই নরম হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমি এখন এতে অ্যাড করব একে একে মশলাগুলো। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমার পরিমাণ মতোই করা আছে, আমি একটু পানি মিশিয়ে রেখেছি। এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চামচটা কিন্তু টিস্পুন। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আমি এতে আরেকটু পানি অ্যাড করব, কারণ আমার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখন আমি মশলাটাকে মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। একটু পর পর আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে। আমি চলে এসেছি। এই সুযোগে আমি একটু বসিয়ে দিয়েছি গরম পানি। তরকারিতে তো গরম পানি লাগবেই। আর এদিকে আমি একটু পরপর ঢাকনাটা তুলে তুলে মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা কষানোর কিন্তু আলাদা একটা গন্ধ আছে, সব রাঁধুনিরাই সেটা বোঝে। আর এখানে মশলাটাকে একটু বেশি করে কষাতে হচ্ছে, কারণ পোয়া মাছটা নরম, বেগুনও নরম, আমি ভেজে নিয়েছি। এটা আমি তরকারিতে দেওয়ার পরে আমার খুব বেশিক্ষণ আমার জ্বালাতে হবে না। সো মশলাটা যদি আগেই আমি ভালো করে কষিয়ে না নিই, তাহলে মশলাটায় কাঁচা মশলার গন্ধ থাকবে তরকারিটা। আর অফ ক্যামেরায় আমার ছেলে যখন শুনেছে আমি বেগুন দিয়ে পোয়া মাছ রান্না করছি, ভুনা করছি, এবং এর আগেও আমি ওদেরকে এরকম তেঁতুল দিয়ে এভাবে রান্না করে বা আম বা জলপাই দিয়ে এভাবে রান্না করে ওদেরকে খাইয়েছি, এবং সবসময় আমি বলতাম যে এটা আমার মায়ের হাতের রান্না। তো আমার ছেলে যখন শুনেছে যে আমি এই জিনিসটা রান্না করছি, ও ডিমান্ড করে বসলো, তুমি নানুমণির মতোই রান্না করো, একটু টক করে রান্না করো। তো যে কারণে আমি একটু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা এতে অ্যাড করব। চেয়েছিলাম আরেকদিন দেখাবো, ওকে। আসলে আমার বাচ্চা তো আসলে ওর নানুমণিকে সেরকম একটা বেশি পায়নি। ওরও তখন অনেক ছোট থাকতেই আমার আম্মা মারা গেছে। ওদের আসলে মনে থাকার কথাও না নানুমণির হাতের রান্না। তো আমি মাঝে মাঝেই আমি যখন যেটা রান্না করি, আমার মায়ের হাতের কোনো স্পেশাল কোনো রান্না আমি যখন রান্না করি, ওদের সঙ্গে খাওয়ানোর সময় আমি ওদেরকে বলি, আজকে তোমার নানুমণির মতো এই জিনিসটা রান্না করেছি, আজকে তোমার দুদির মতো এই জিনিসটা রান্না করেছি। আমার আম্মার নাম হচ্ছে, নিকনেম ছিল দুলালি। তো আমার বাচ্চারা নানুমণিকে মাঝে মাঝে নানুমণি বলে ডাকতো, আর বেশিরভাগ সময় ওরা সংক্ষেপে দুদি বলে ডাকতো। বিশেষ করে এই নামটা আমার বড় ছেলের দেয়া। আমার বড় ছেলে কোনো দিনই আমার মাকে নানুমণি বলে ডাকেনি, ও সব সময় আমার মাকে ডাকতো নাম ধরে, দুদি। ঠিক আছে? তো মাঝে মাঝে আমার ছোট ছেলেও ওইভাবেই বলতো যে মা, আম্মু দুদির মতো করে রান্না করো, দুদির তরকারি রান্না করো। সবই এখন স্মৃতি। মশলাটা কষানো হয়ে গেছে এবং আমার গরম পানিও হয়ে গেছে। আমি এখন তরকারিতে অ্যাড করে দিব গরম পানি। খুব জরুরি লবণটা দেখা, আমি লবণটা একটু চেক করে নিই। একটু লবণ লাগবে।
ঝোলটা অলরেডি বলক উঠে গেছে, আর একটু জাল হোক, তারপর আমি এতে দিয়ে দিব, ফার্স্টে দিয়ে দিব মাছগুলো এবং তারপরে আমি দিব বেগুন। তো ততক্ষণ আপনারা একটু আমার ধৈর্য ধরে আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব 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 শর্ট টাইমে। হ্যাঁ, আমার মশলাটায় খুব ভালো করে জাল উঠে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার মাছগুলো। হ্যাঁ, আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম। এখন একটু মিডিয়াম আছে, একটু বলকটা উঠে আসুক, তারপরে আমি এতে অ্যাড করব বেগুন এবং তেঁতুলের টক। হ্যাঁ, মাছটা প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে একটু মিডিয়াম আছে একটু জাল দিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ভাজা বেগুন। হ্যাঁ, আমার বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, আপনাদের একটু কাছ থেকে দেয় জিনিসগুলো ভেঙে না যায়, খুব সফট হাতে জিনিসটাকে নাড়াচাড়া করতে হবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল পানি। টকটা কতটুকু কি অবস্থায়, টকটা একটু টেস্ট করে দেখি। বেশ ভালো, লবণ টবণ সব পারফেক্ট। তো ও হতে থাক, জাস্ট 5-7 মিনিট পরেই আমি ফিরছি আপনাদের সাথে। ততক্ষণ একটু কষ্ট করে আমার সাথে থাকুন। হ্যাঁ, তরকারিটা প্রায় হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, দেখতেও খুব ভালো হয়েছে। এখন হচ্ছে একদম লাস্ট ফিনিশিংয়ে এখন আমি দিয়ে দিব একটু টমেটো ফালি, আর দিয়ে দিব আমার গার্ডেনের ফ্রেশ ধনেপাতা। এখন জালটাকে একদম লো করে দিব। হ্যাঁ, আমি একদম লো আঁচে তরকারিটা রেখে দিলাম, ধনেপাতা টমেটো দিয়ে দিলাম। ও হ্যাঁ, কাঁচামরিচ দিতে তো ভুলেই গিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো ও হতে থাক, আর বেশিক্ষণ না, আর হয়তো 5 মিনিটের মধ্যেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে, পোয়া মাছ দিয়ে বেগুনের টক। তো ততক্ষণ আপনারা আরেকটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন, আমি একবারে ফিরছি সার্ভিং ডিশ নিয়ে। হ্যাঁ, আমি চলে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। অসম্ভব মজার পোয়া মাছ বেগুন দিয়ে টক। বেসিক নেমটা হচ্ছে পোয়া মাছ দিয়ে বেগুনের টক। অসম্ভব মজার একটা খাবার। তো এটা ছোটবেলায় অনেক খেয়েছি, আম্মা গরমকালে এইটা সবসময় আম দিয়ে বা জলপাই দিয়ে বা তেঁতুল দিয়ে আম্মা এই রান্নাটা করতেন। এটা আমাদের ভাই বোনদের অসম্ভব প্রিয় একটা খাবার ছিল। অনেক সময় হয়তো বেগুনও দিতেন না, মাছ দিয়েও এরকম টক রান্না করতেন, আমরা খেতাম। তো যাই হোক, আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু আমাদের এখানে সামার সিজন চলছে, অবশ্যই এভাবে রান্না করে খাবেন, খুব 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 ভালো লাগবে, মুখে রুচিও ফিরবে, দেখবেন ডাবল ভাত খেয়ে ফেলেছে। তো
যাই হোক, আপনারা এইভাবে রান্না করে আপনারা খাবেন, এবং যদি আপনাদের কাছে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে বেশি 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 করে দেখুন, বেশি বেশি করে সবাইকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। আমার যত নতুন নতুন ভিডিও যাবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেভাবে আমার পাশে আছেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসায় এভাবেই আমি থাকতে চাই, আরও বেশি বেশি করে আপনাদের ভালোবাসা চাই। আর কি, আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ।